আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করার জন্য এসেছি। আজ থেকে ঠিক 40 দিন আগে তখনকার সময়ের 8 দলীয় জোট, যেটা পরবর্তীতে 11 দলীয় জোট হয়ে বর্তমানে 10 দলীয় জোটে আছে, সেই জোট নিয়ে একটা রাজনৈতিক প্রেডিকশন দিয়েছিলাম। সেখানে জোটের যেই প্রধান নেতৃবৃন্দ তাদের ছবি দিয়ে বলেছিলাম যে অচিরেই দেওবন্দি এই আলেম নেতারা জামায়াতের সাথে জোট করার জন্য আফসোস করবে এবং এটা তাদের রাজনৈতিক ভুল সিদ্ধান্ত বলে স্বীকার করে নেবে। আমার সেই প্রেডিকশনটা এত দ্রুত যে মিলে যাবে সেটা আসলে আমি নিজেও ভাবতে পারিনি। তবে সেই প্রেডিকশন দেওয়ার পর অনেকের অনেক রকম মন্তব্য আমার শুনতে হয়েছে। বিশেষ করে জামায়াতের কর্মী সমর্থকরা অনেকে অনেক ধরনের মন্তব্য করেছে এবং যেটা সবচেয়ে বেশি যে ভাষাটা ব্যবহার করেছে সেটা হলো যে আমরা চাচ্ছি না যে ইসলামিক দলগুলো একসাথে থাকুক, তাদের এই একসাথে হওয়াটা, ঐক্যবদ্ধ হওয়াটা আমরা অনেকেই ভালোভাবে নিতে পারছি না, বা আমরা অনেকে হিংসা করছি, এই ধরনের অনেক মন্তব্য করেছে তারা। আরেকটা ইন্টারেস্টিং বিষয় হলো যে ইসলামী আন্দোলনের এক আমার বড় ভাই, সেও মন্তব্য করেছে যে এটা রাজনৈতিক বিষয়, আমরা যেহেতু রাজনীতি করি না কাজে এগুলো আমাদের মাথায় ঢুকবে না। তো ইসলামী আন্দোলনের পক্ষ থেকে একটা বিষয় বারবারই বলা হচ্ছিল যে এটা জোট না, রাজনৈতিক কোনো জোট না, এটা হলো আসন ভিত্তিক সমঝোতা। তো যাই হোক না কেন, শেষ পর্যন্ত আমরা যেটা দেখলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোট থেকে আসলে বেরিয়ে গেছে। তো এই বিষয়টা আমি আজকে কেন আপনাদের সামনে বলার জন্য আসলাম সেটার কারণটা একটু বলি। এটাই হচ্ছে মূল পয়েন্ট। আপনারা অনেকে বলেন যে বাংলাদেশে এত আলেম, এত দল, ইসলামিক দল, এরা সবাই একত্রিত হয়ে গেলেই তো বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়। সেটা আসলে কেন সম্ভব না? এই ইসলামী আন্দোলনের ওই 11 দলীয় জোট থেকে বের হয়ে যাওয়াটা আপনাদের জন্য অন্যতম একটা উদাহরণটা কেন সম্ভব না, আমি এটার কারণগুলো একটু বিশ্লেষণ করে বলি। দেখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ যে এই জোট থেকে বের হয়ে গেল, এর নির্দিষ্ট কোনো কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়নি। তবে আমরা যদি এটা নিয়ে একটু পর্যালোচনা করি তাহলে আমরা যেটা দেখতে পাই যে এই যে 8 দলীয় একটা জোট তৈরি হয়েছিল, তার পরবর্তীতে আমি যতটুকু দেখলাম যে প্রতিটা জোটের মধ্যেই আসলে একজন না একজনকে বড় ভাই হিসেবে থাকতে হয়, বা একটা দলকে একটু ক্ষমতাধর থাকতে হয় যাদের কথাটা অন্য সকল দলগুলো মেনে নেবে, যারা ছোট দল আছে। তো 8 দলীয় এই জোটের ক্ষেত্রে এইটা নিয়ে আমার মনে হয় যে সবচেয়ে বেশি ঝামেলাটা তৈরি হয়েছে জামায়াতের মধ্যে এবং ইসলামী আন্দোলনের মধ্যে। ইসলামী আন্দোলন যেটা বারবার নায়েবে আমির সাহেব তাদের বলতে চেয়েছে যে তারাই এই জোটের উদ্যোক্তা বা তাদের আহ্বানে এই জোট হয়েছে, কিন্তু মাঠ পর্যায়ে আমরা দেখতে পেয়েছি যে সব জায়গায় জামায়াতি বড় ভাই হিসেবে থাকতে চেয়েছে। এবং পরবর্তীতে যে আরও 3টা দলকে নেওয়া হলো, বিশেষ করে এনসিপির কথা যদি বলি, এনসিপিকে যখন তাদের সেই জোটের সাথে নেওয়া হলো তখন জামায়াত এককভাবে বড় ভাই হিসাবে থেকে আমরা যতটা দেখতে পেয়েছি এনসিপিকে সাথে নিয়ে নিয়েছে। তো এখান থেকেই সম্ভবত তাদের সেই ঝামেলার সূত্রপাত। এবং আমরা যতটা জানতে পেরেছি যে এনসিপিকে যে 30টা আসন দেওয়া হয়েছে, এনসিপি যদি যুক্ত না হতো তাহলে সেই 30টা আসন আসলে ইসলামী আন্দোলন বাংলাদেশের পাওয়ার কথা। তো এখান থেকে ঝামেলা শুরু, আরও টুকিটাকি অনেকগুলো ঝামেলার কথা ইসলামী আন্দোলন বাংলাদেশ বলেছে। তো সব কিছুকে ছাপিয়ে গেছে আসলে যেই জিনিসটা, সেটা হলো আপনি আসন ভিত্তিক সমঝোতা বলেন বা জোট বলেন, যত কিছুই বলেন না কেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ এখান থেকে বের হয়ে যাওয়ার অন্যতম একটা কারণ হলো তাদের আসন, তারা যে নির্দিষ্ট পরিমাণ আসন চেয়েছে সেই নির্দিষ্ট পরিমাণ আসন তারা আসলে পায়নি। এটাই হলো অন্যতম একটা কারণ এবং একটা বাস্তবতা। এখন একটু আপনি দেখেন যে বিষয়টা আমি আজকে মূলত কথা বলতে চাচ্ছি যে তারা যখন জোট করলো, 8 দলীয় জোটটা যখন করলো, তখন তারা অনেক ধরনের কথা কিন্তু তারা বলেছে যে আমরা নিজেরা ক্ষমতায় যেতে চাই না, আমরা ইসলামকে ক্ষমতায় নিতে চাই, এই সেই আর অনেক কথা বলেছে যে তারা যা করতেছে সব কিছু ইসলামের স্বার্থে, নিজেদের কোনো স্বার্থ এখানে নাই। কিন্তু বাস্তবতা আমাদেরকে অন্য কথা বলে। দেখেন, যখন একটা রাজনৈতিক জোট হয় তখন প্রত্যেকটা দলই কিন্তু তাদের নিজেদের স্বার্থের কথাটা চিন্তা করে। রাজনৈতিকভাবে সমঝোতা করাটা চারটিখানি কোনো কথা না। এখানে অপরের জন্য, একে অপরের জন্য স্যাক্রিফাইস করা লাগে। অনেকের নিজের চাওয়ার যে আসন, সে আসন ছেড়ে দেওয়া লাগে অন্য দলের জন্য, নিজেদের দলীয় স্বার্থের জন্য ছেড়ে দেওয়া লাগে। তো সেটা আসলে কখন সম্ভব হয়? যখন
যেই দলগুলো সমঝোতায় থাকবে, আমরা বিগত সময় দেখেছি 14 দলীয় জোট, 20 দলীয় জোট। তো জোট করত কারা? যারা একই সমমনা দল, যাদের মতাদর্শ এক বা আইডিওলজি যাদের এক, তারা জোট করতো। এক্ষেত্রে হতো কি যে তারা একদল আরেক দলকে যে স্যাক্রিফাইস করার যে বিষয়টা সেটা করতে পারতো। কিন্তু এই যে দেখেন জামায়াতের সাথে যে চরমনাই বা মামুনুল হকের যে দল, এরা যে জোট করলো, এদের মতাদর্শগত কিন্তু অনেক পার্থক্য। এনসিপি পরবর্তীতে জামাতের সাথে জোট করেছে, কিন্তু এনসিপি বিগত সময়গুলোতে দেখেছি এনসিপির যে শীর্ষ নেতৃবৃন্দ তারা জামাতকে নিয়ে নানা রকম মন্তব্য করেছে। তো তাদের প্রত্যেকটা দলের কিন্তু মতাদর্শ ভিন্ন। দুই একটা দল হয়তো থাকতে পারে একই মতাদর্শের, কিন্তু প্রত্যেকটা দলের মতাদর্শ যেখানে ভিন্ন সেখানে আসলে স্যাক্রিফাইস করার জায়গাটা আসলে থাকে না। তো এই যে আলেমদের মধ্যে বিভেদ বা বাংলাদেশে ইসলামপন্থীদের রাজনীতিতে ভালো একটা অবস্থান তৈরি হচ্ছে না, এর মূল কারণটাই হলো মতাদর্শগত পার্থক্য। চরমোনাইয়ের সাথে জামায়াতের মতাদর্শগত অনেক অমিল, এবং বিগত সময় আমরা দেখেছি যে চরমোনাইয়ের নায়েব আমির সাহেব উনি বিভিন্ন সময় বলেছে জামায়াতকে নিয়ে অনেক ধরনের কথা, জামায়াত বেয়াদব, বেয়ামল, শৃঙ্খল, এই ধরনের অনেক কথা বলেছে। তো দেখেন, যখন আপনার মতাদর্শগত অমিল থাকবে তখন রাজনৈতিক সমঝোতাটা আসলে সম্ভব হয় না। তো এইখান থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, তাহলে ইসলামপন্থীদের বাংলাদেশের রাজনীতিতে একটা সুন্দর একটা অবস্থান আসলে আশা করা যায় না। তো দিন শেষে দেখেন ক্ষতিটা কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশেরও হয়েছে, এবং জামায়াতের যারা কর্মী সমর্থক বা দায়িত্বশীল যারাই বলুন না কেন তাদেরও হয়েছে। বর্তমান অবস্থাটা দেখেন, তারা জোট করার পর পিছনের সকল কিছু ভুলে গিয়ে তারা একে অপরকে জড়িয়ে নিয়েছে, কাজ সামনে টেনে নিয়েছে। কিন্তু এখন যখনই ইসলামী আন্দোলন বাংলাদেশ বের হয়ে গেল, আমরা গত 2 দিন যাবত ফেসবুকে ঢুকতে পারি না, ঢুকলেই শুধু দেখি যে ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী সমর্থকরা জামায়াতকে মুনাফিক টুনাফিক সহ আর অনেক কথা বলছে। আর জামায়াতের তো বট আইডি, ফেক আইডির অভাব নাই, তারা বিভিন্ন ধরনের মিমস বানাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশকে নিয়ে। তো এতে করে হচ্ছে কি পুরো জিনিসটাই বাংলাদেশের মানুষের কাছে একটা হাসির পাত্র হয়ে যাচ্ছে। তো আমি কথা আর বাড়াতে চাচ্ছি না। ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য শুভকামনা। আমি এটাই চাই যে প্রত্যেকটা দল তাদের যে মতাদর্শ, বাংলাদেশে যদিও গণতান্ত্রিক রাজনীতিতে ইসলামিক দল বলতে কোনো দল থাকে না, এবং সেটা বর্তমানে কেউ বলেও না, কর্মী সমর্থকরাই বেশিরভাগ দাবি করে যে ইসলামিক দল। তো আমি চাই যে প্রত্যেকটা দল তাদের নিজস্ব আইডিওলজির মধ্যে থাকুক এবং তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করুক। এনসিপির উচিত ছিল স্বতন্ত্রভাবে নির্বাচন করা, যে কটা আসনই পাক, একটা আসন পেলেও তারা স্বতন্ত্র নির্বাচন করা উচিত ছিল, এবং জামায়াত স্বতন্ত্র নির্বাচন করা দরকার ছিল, ইসলামী আন্দোলন বাংলাদেশ স্বতন্ত্র নির্বাচন করা দরকার ছিল, এবং যেটা বর্তমানে তারা করছে। তো এটা যদি করতে পারে তাহলে তাদের রাজনৈতিক যে একটা ভিত্তি, সেই ভিত্তিটা আসলে মজবুত থাকে। আপনি জোটের জন্য বা ক্ষমতায় যাওয়ার জন্য নিজের আইডিওলজি তো জলাঞ্জলি দিতে পারেন না, আপনার মতাদর্শ তো জলাঞ্জলি দিতে পারেন না। এতে করে ভাই কি আপনাদের যে কর্মী সমর্থকরা আছে তারা আসলে গুলিয়ে ফেলে, একবার এক দলকে বুকে টেনে নেয়, আবার পিছনে ফিরেই তাদেরকে আবার তাদের বিরুদ্ধে বদনাম করে, ফেসবুকে নানান অপবাদ, গালিগালাজ এগুলো করে। এগুলো আসলে আমরা দেখতে চাই না। পরিশেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য আবারও শুভকামনা জানাই। আর আরেকটি বিষয় একটু বলে রাখি, সাম্প্রতিক সময় দেখতে পেয়েছি যে আলী হাসান ওসামা জামায়াত ইসলামে যোগ দিয়েছে। এই যে এই লোকটা বিগত এতগুলো দিন যাবত গণতন্ত্রকে হারাম বললো, ওই বললো, সেই বললো, তারপর খেলাফত মজলিস নামে একটা রাজনৈতিক দলে যোগ দিল, সেখান থেকে এখন আবার এসে জামায়াতে যোগ দিয়েছে। তো এগুলো কিন্তু আপনাদের কাছ থেকে উম্মাহ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমি আজকে একটা রাজনৈতিক প্রেডিকশন দিয়ে যাই, অদূর ভবিষ্যতে দেখবেন আলী হাসান ওসামা বাইচান্স যদি কোনো কারণে এবছর জামাতের সাথে যোগ করার পর বা যদি নির্বাচন করে বা সে যদি জামায়াত থেকে নমিনেশন পায়, যদি সে সংসদে যেতে না পারে, ধরে নেন আলী হাসান ওসামা জামায়াত থেকে আবার বের হয়ে যাবে। তো এতে করে এরা কিন্তু উম্মাহকে ক্ষতিগ্রস্ত করছে। আপনাদের এখান থেকে বের হয়ে আসা উচিত। আর যারা এরকম ইসলামের নামে রাজনীতি নিয়ে পোল্টিবাজি করেন, আপনাদের হাত থেকে আল্লাহ তাআলা যেন এদেশের সাধারণ মুসলমানদেরকে হেফাজত করে, সেই কামনাই করছি।